প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও আসছি তোমাদের মাঝে অনলাইন ক্লাসে। নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বায়ু দূষণ অধ্যায়ের ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ এবং ষোড়শ এই 4টে সেশনের বিষয় নিয়ে আলোচনা করতে আমি গত অনলাইন ক্লাসে তোমাদের সামনে আলোচনা করছি এই সেশনের যে পর্যায় সারণীর ধারণা, পটভূমি, তাৎপর্য, ব্যবহার এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। আজকে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সে নিয়মগুলো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে চলে যায় আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের এই নিয়ম যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা খুব সহজেই পর্যায় সারণীতে অবস্থিত যে সকল মৌল, সেসব মৌলের অর্থাৎ মৌলটি কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থিত সেটা জানা যাবে। দেখো, প্রথম নিয়মটা হচ্ছে পর্যায় বের করার নিয়ম। পর্যায় বের করার নিয়ম। প্রথমত মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। প্রথমত আমরা যে মৌলের অবস্থান নির্ণয় করব সে মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে এবং সর্বোচ্চ প্রধান শক্তি স্তরটির নাম্বারই হবে পর্যায় সংখ্যা। তাহলে কি বলছে? সর্বোচ্চ প্রধান শক্তি স্তরটির নাম্বারই হবে পর্যায় সংখ্যা। দেখো, আমরা উদাহরণের মাধ্যমে এটা আরও স্পষ্ট হতে পারি। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। যদি আমরা এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s1, অর্থাৎ এটির সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 1। এখানে দেখো 1 আছে, এই 1s1, অর্থাৎ এখানে এর সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 1। তাহলে এই হাইড্রোজেনের পর্যায় হবে প্রথম পর্যায়ের মৌল। হাইড্রোজেনটি হবে প্রথম পর্যায়ের মৌল। দেখো, হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2। তাহলে দেখো এইখানে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর হচ্ছে 1, তাহলে এটিও প্রথম পর্যায়ের মৌল। এরপর দেখো, আমরা যদি লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s1, অর্থাৎ এটি দ্বিতীয় পর্যায়ের মৌল। এর সর্বোচ্চ শক্তি স্তর দেখো এখানে 2 আছে, তাই একটি দ্বিতীয় পর্যায়ের মৌল। ঠিক একইভাবে আমরা যদি বেরিলিয়ামের কথা চিন্তা করি, পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2, তাহলে সর্বোচ্চ যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে 2, তাহলে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। এবার দেখো, একটু দূরের একটা মৌল যেমন সোডিয়ামকে আমরা নিতে পারি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই 1s2 2s2 2p6 3s2। দেখো 3s1, এখানে দুটো থাকার কথা, কিন্তু আছে কয়টা? একটি, কারণ এখানে দুটো, এখানে দুটো, এখানে 6টা, 6 10, আর বাকি থাকে একটি, তাই এখানে একটি আছে, অর্থাৎ 3s1। তাহলে দেখো সর্বোচ্চ যে প্রধান শক্তি স্তর, সেই প্রধান শক্তি স্তরের মান কত? এখানে 3। তাহলে এই সোডিয়াম হবে তৃতীয় পর্যায়ের মৌল। দেখো, ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি তাহলে ইলেকট্রন বিন্যাস করলে একইভাবে আমরা সর্বোচ্চ যে প্রধান শক্তি স্তর সেটা পাই 3, তাহলে এটা তৃতীয় পর্যায়। এভাবে প্রত্যেকটি মৌল আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে যে সর্বশেষ প্রধান শক্তি স্তর আমরা পাবো, সেই প্রধান শক্তি স্তরের মান হবে পর্যায় নম্বর। অর্থাৎ এখানে ইলেকট্রন বিন্যাসই মূল বিষয়। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে পারি তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে সর্বশেষ প্রধান শক্তি স্তরের মানকে আমরা
তার পর্যায় নম্বর বিবেচিত করব। অর্থাৎ আমরা কিন্তু এই পর্যায় নাম্বার, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যায় নাম্বার কিন্তু বের করতে পারবে আশা করি। তো এতক্ষণ আমি আলোচনা করলাম পর্যায় নম্বর বের করার নিয়ম, অর্থাৎ প্রধান শক্তি স্তরই হচ্ছে তার পর্যায় নম্বর। এবার আমরা জানব গ্রুপ বের করার নিয়ম, অর্থাৎ কোনো মৌলটি, অজানা মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত সেটা কিভাবে নির্ণয় করা যায় সে বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। তো দেখো, ইলেকট্রন বিন্যাস করার পর শেষ শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তাহলে কোন অরবিটাল? শেষ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা। তাহলে দেখো, এই গ্রুপ বের করার প্রথম যে নিয়মটা, এটা হচ্ছে প্রথম নিয়ম। গ্রুপ বের করার প্রথম নিয়মটা হচ্ছে শেষ শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, শুধুমাত্র এস অরবিটাল। যেমন দেখো, হাইড্রোজেনকে ইলেকট্রন বিন্যাস করলে 1s1, তাহলে শেষ শক্তি স্তরে কোন অরবিটাল আছে? এখানে এস অরবিটাল। তাহলে এস এর উপরে কত আছে? 1, তাহলে এর গ্রুপ হবে কত? 1। বেরিলিয়ামের দেখো, ইলেকট্রন বিন্যাস করলে শেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে 2। এই শক্তি স্তরের 2-এর যে এস অরবিটাল, এই এস অরবিটালের উপরে কয়টি ইলেকট্রন আছে? 2টি। তাহলে বেরিলিয়ামের গ্রুপ নম্বর হচ্ছে 2। একইভাবে ম্যাগনেসিয়াম 12 এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা সর্বোচ্চ শক্তি স্তর পাই আছে 3। তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে নিয়ম অনুযায়ী, তাহলে এস অরবিটালে উপস্থিত যে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 2, এটাই হবে এই ম্যাগনেসিয়ামের গ্রুপ নম্বর। তাহলে ম্যাগনেসিয়ামের গ্রুপ হবে 2। একইভাবে আমরা যদি পটাশিয়াম এর কথা চিন্তা করি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। ইলেকট্রন বিন্যাস করলে আমরা সর্বোচ্চ শক্তি স্তরে যে প্রধান শক্তি স্তর সেটা পাচ্ছে 4, এবং সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের উপস্থিত আছে এস অরবিটাল, এবং এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে 1। তাহলে পটাশিয়ামের গ্রুপ নাম্বার হবে 1। তাহলে এই নিয়মটা একটু ভালো করে দেখি যে ইলেকট্রন বিন্যাস করার পর শেষ শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, দেখো শেষ শক্তি স্তর হচ্ছে যেখানে 4 এস অরবিটাল আছে, এখানে শেষ হচ্ছে 3 এস অরবিটাল আছে, এখানে শেষ হচ্ছে 2 প্রধান শক্তি স্তর এস অরবিটাল আছে, এখানে শেষ আছে 1, কারণ এর একটাই শক্তি স্তর, তাই সেইটাই শেষ শক্তি স্তর, এবং সেখানে আছে এস অরবিটাল। তাই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই মৌলের গ্রুপ নম্বর। এটা হচ্ছে প্রথম নিয়ম, গ্রুপ বের করার প্রথম নিয়ম। এবার আমরা দ্বিতীয় নিয়মে চলে আসি, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে আছে প্রধান শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে এদের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো, এর আগে কিন্তু আমরা যে নিয়মটা পড়ছি সেখানে শুধুমাত্র এস অরবিটাল, শেষ প্রধান শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকলে এস এর যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে গ্রুপ নাম্বার। আর এইখানে যে দ্বিতীয় নম্বর নিয়মটা বলছে, এ নিয়মে বলছে এসও থাকবে, আবার কি থাকবে? পিও থাকবে। প্রধান শেষ শক্তি স্তরে এস এবং পি যদি থাকে, এস এবং পি উভয় ইলেকট্রন সংখ্যার যোগের সাথে অতিরিক্ত কত যোগ করতে হবে? 10। তাহলে আমরা চলো উদাহরণের, তাই যদি হয় তাহলে আমরা উদাহরণটা দেখে আসি। দেখো, এখানে বেরিলিয়ামের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এই দেখো না, বেরিলিয়াম না, সরি, বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এখানে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2 2p1, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এটা পাই। দেখো, এখানে সর্বশেষ শক্তি স্তর কত? সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা 2। তাহলে দেখো, এই সর্বশেষ শক্তি স্তরে
কি অরবিটাল উপস্থিত? এস অরবিটাল এবং পি অরবিটাল। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন। এস অরবিটাল আছে 2টি ইলেকট্রন, আর পি অরবিটালে কয়টি আছে? 1টি। তাহলে গ্রুপ নাম্বার হবে এই 2-এর সঙ্গে 1 যোগ করতে হবে, আর অতিরিক্ত 10। দেখো গ্রুপ নাম্বার হবে 2 যোগ 1 যোগ 10 সমান 13 গ্রুপ। তোমরা পর্যায়সারণীতে দেখবে এই বোরনের যে গ্রুপ নাম্বার সেটা হচ্ছে 13। ঠিক একইভাবে আমরা কার্বনের কথা চিন্তা করি। কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে শেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে এটা, 2 হচ্ছে শেষ শক্তি স্তর। এই শক্তি স্তরে এস এবং পি অরবিটাল উপস্থিত। তাহলে এস এবং পি যদি শেষ শক্তি স্তরে থাকে এই নিয়ম অনুযায়ী, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা এবং পি এর ইলেকট্রন সংখ্যা যোগফল তার সঙ্গে অতিরিক্ত 10 যোগ করতে হবে। তাহলে এই আমরা কি পাবো? দেখো এইখানে এই নিয়মটা দেখো, এই ক্ষেত্রেও কিন্তু একই 2 আছে, এখানে 2 আছে। তাহলে আমরা এটাকে যদি যোগ করি তাহলে দেখো 1s2 2s1 2p3। দেখো এইখানে একটা বিষয়, শেষ শক্তি স্তর কিন্তু এখানে 2। তো এখানে আমরা এখান থেকে যদি ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা এস অরবিটালে 2টি থাকার কথা, পি অরবিটালে নয় অর্ধপূর্ণ নয় পূর্ণ থাকার কথা, কিন্তু পি অরবিটাল এখানে 2টো আছে। তখন পি অরবিটালে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে আসবে, অর্থাৎ এটাই হবে সঠিক ইলেকট্রন বিন্যাস 2s1 2p3। কার্বনের ক্ষেত্রে 1s2 2s1 2p3। তো দেখো শেষ যে ইলেকট্রন সংখ্যা আছে এস অরবিটালে সেটা আছে 1, এখানে আছে 3। তাহলে এস এবং পি অরবিটালে থাকা ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে 3 যোগ 1 অর্থাৎ 4, তার সঙ্গে অতিরিক্ত 10 যোগ করলে আমাদের যে গ্রুপ নাম্বারটা পেলাম সেটা হচ্ছে 14। তাহলে কার্বন যে মৌলটা এটা হচ্ছে আমাদের 14 নম্বর গ্রুপে অবস্থিত। এরপর দেখো নাইট্রোজেনের বেলাও একই, এখানে এস এবং পির ইলেকট্রন সংখ্যা যোগ 10, তাহলে নাইট্রোজেনের গ্রুপ নাম্বার হচ্ছে 15। এরপর দেখো এভাবে এগোতে থাকলে আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। আমরা ইলেকট্রন বিন্যাস করলে শেষ যে শক্তি স্তর সেটা পাই হচ্ছে 3, অর্থাৎ 3 নাম্বার হচ্ছে এই অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তর। এখানে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2টি, পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1টি। তাহলে 2 যোগ 1 তার সঙ্গে যোগ করব কত? 10। তাহলে এর গ্রুপ নাম্বার হবে 13, অর্থাৎ অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 13। ঠিক একইভাবে আমরা ক্লোরিনের কথা চিন্তা যদি করি, আরও একটি মৌল ক্লোরিন, যেখানে শেষ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3s1 3p6, অর্থাৎ এস অরবিটালে আছে 1টি, পি অরবিটালে আছে 6টি। তাহলে আমাদের এই ক্লোরিনের গ্রুপ নাম্বার হবে 1 যোগ 6 যোগ 10, অর্থাৎ যোগ করলে আমরা পাবো 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতে পারছি ক্লোরিনটি 17 নম্বর গ্রুপে অবস্থিত। অর্থাৎ আমরা এই 2টি নিয়ম কিন্তু জানলাম। এবার আরও একটি নিয়ম আছে, চলো শিক্ষার্থী বন্ধুরা এই গ্রুপ বের করার আরও একটি নিয়ম দেখে আসি। অর্থাৎ সর্বমোট 3টি নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই কোনো মৌলের গ্রুপ তোমরা বের করতে পারবে। তো আমি তোমাদের জন্য যে 3 নম্বর যে নিয়মটা সেটা আমি করে রাখছি, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 3-এ যেটা আছে যে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকবে, এবং এস অরবিটালের আগের যে শক্তি স্তর সেই শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে তাহলে এস ও ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে গ্রুপ সংখ্যা। তাহলে দেখো প্রথম নিয়মটা কী ছিল? প্রথম নিয়মটা ছিল শুধুমাত্র এস অরবিটাল। দ্বিতীয় নিয়মটা ছিল
শেষ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে তাহলে সেই নিয়ম, এবং এখানে বলছে শেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকবে কিন্তু তার আগের শক্তি যে স্তরটা থাকবে সেই শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে তাহলে এস এবং ডি উভয়ের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। ঠিক তেমন কিছু উদাহরণ আমরা দেখে আসি তেমন মৌলের যাদের অরবিটালগুলো এমনভাবে বিন্যস্ত যে এস অরবিটালের পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল বিদ্যমান। দেখো ম্যাঙ্গানিজের কথা চিন্তা করি, এখানে ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। তো আমরা ইলেকট্রন বিন্যাস করলে আমরা যে অংশটি পাই সেটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s2, সর্বশেষ শক্তি স্তর কী হচ্ছে 4s2। ঠিক এর আগের শক্তি স্তর হচ্ছে 3d5, তাহলে আগের শক্তি স্তর হচ্ছে 3। তাহলে আমাদের বলছে যে শেষ শক্তি স্তর যদি এস থাকে এবং তার আগের শক্তি স্তর হচ্ছে 3, সেখানে যদি ডি থাকে তাহলে এস এবং ডি উভয়ের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা। অর্থাৎ এই 3d অরবিটালে যতগুলো ইলেকট্রন সংখ্যা আছে এবং 4s অরবিটালে যতগুলো ইলেকট্রন সংখ্যা আছে উভয়ের যোগফল হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা, অর্থাৎ 5 + 2 সমান হচ্ছে কত হবে 7। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে 7 নম্বর গ্রুপের একটি মৌল। ঠিক একইভাবে দেখো আয়রনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা এটা পাই, অর্থাৎ প্রথম শক্তি যে স্তর সেটা হচ্ছে 1 2 2, তারপর 3, তারপর হচ্ছে 4, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এখানে 4, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4। তাহলে এখানে অরবিটালের সংখ্যা আছে 2, এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে 2, এবং তার আগের যে শক্তি স্তর সেটা হচ্ছে 3d6, অর্থাৎ ডি অরবিটাল। আগের যে শক্তি স্তর সেখানে যদি ডি থাকে সেই ডির যে ইলেকট্রন সংখ্যা 6 এবং এস এর ইলেকট্রন সংখ্যা 2, এই দুটোর যোগফল করলে আমরা পাই যে আয়রনের গ্রুপ নাম্বার হচ্ছে 8। এরপর দেখো টাইটেনিয়াম, টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। ইলেকট্রন বিন্যাস খেয়াল করলে আমরা দেখি সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s2, এই 4s2 এবং তার আগের শক্তি স্তর হচ্ছে 3d2। তাহলে দেখো এস অরবিটালের সর্বশেষ শক্তি স্তরের আছে এস অরবিটাল এবং তার আগের শক্তি স্তরে আছে ডি অরবিটাল। তাহলে নিয়ম অনুযায়ী এস এবং ডি এই দুটোর যোগফল হবে উক্ত মৌলের গ্রুপ নাম্বার, অর্থাৎ টাইটেনিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু একে একে পর্যায় নাম্বার বের করা এবং গ্রুপ নাম্বার বের করা খুব সহজেই বুঝতে পারলাম। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ যে তোমরা এই নিয়মগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাস করার সাথে সাথে তোমরা তৎক্ষণাৎ তোমরা কী বের করতে পারবে, পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার। দেখো যে আমি প্রথম থেকে আরেকবার তোমাদের একটু মনে করিয়ে দিই। প্রথম ছিল পর্যায় নাম্বার বের করা, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তার পর্যায় নম্বর। দেখো আমি যদি এটার কথা চিন্তা করি, এর সর্বশেষ শক্তি স্তর কত 4, তাহলে এখানে পর্যায় নাম্বার হবে 4, অর্থাৎ ম্যাঙ্গানিজ 4 নম্বর পর্যায়ের একটি মৌল। এবার যদি এর গ্রুপ নাম্বার কত, অর্থাৎ প্রতিটা মৌলের যেমন একটা পর্যায় নম্বর আছে তেমনি একটা গ্রুপ নাম্বার আছে। তাহলে এর গ্রুপ নাম্বার নিয়ম 3-এর যে নিয়মটা, অর্থাৎ 3 নম্বর নিয়মে পড়ছে এস অরবিটাল শেষ শক্তি স্তর তার আগের শক্তি স্তর ডি অরবিটাল। তাহলে এর গ্রুপ নাম্বার হবে এস এবং ডির ইলেকট্রন সংখ্যার যোগফল। ঠিক একইভাবে একটা যদি সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকে তাহলে সেটা এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ নাম্বার। আবার যদি সর্বশেষ শক্তি স্তরে এস থাকে এবং তার আগের অরবিটাল যদি পি থাকে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি দুটোই যদি উপস্থিত থাকে, অর্থাৎ সেটা 2 নম্বর নিয়মের আওতাভুক্ত, অর্থাৎ প্রধান শক্তি স্তরে এস এবং পি থাকলে
এদের ইলেকট্রন সংখ্যার যোগফল এবং তার সাথে অতিরিক্ত 10 যোগ করলে তার গ্রুপ নাম্বার পাওয়া যায়। এরপর যে 3 নম্বর নিয়মটা আমি তো তোমাদের বললাম, একে একে 1, 2, 3 হচ্ছে গ্রুপ নাম্বার বের করার নিয়ম, আর পর্যায় নাম্বার বের করার নিয়ম হচ্ছে একটাই, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের নাম্বারই হবে পর্যায় সংখ্যা, যেটা আমি প্রথমেই আলোচনা করছি। আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা যে কোনো মৌলের গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার বের করতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, যে কোন এই যে কিছু মৌলের কথা আমাদের কিন্তু বইতে দেওয়া আছে, আমরা তো এখন গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার বের করার নিয়ম শিখে গেলাম। তো দেখো এখানে কি বলছে, নিচের মৌলগুলোর অবস্থান নির্ণয় করো। এখন তোমাদের কিন্তু প্র্যাকটিসের পালা। তোমরা যখন শিখে গেছো তখন কি করতে হবে, এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর অবস্থান নির্ণয় করতে হবে, অর্থাৎ এদের গ্রুপ নাম্বার কত আর পর্যায় নাম্বার কত। এবার বইয়ে দেওয়া পর্যায় সারণীতে এই মৌলগুলোর সত্যিকারের অবস্থান খুঁজে বের করো, তোমরা নিজের উত্তরের সাথে মিলিয়ে নাও। তাহলে দেখো এখন আমরা চলো এই যে বইতে যে 6টি মৌলের কথা বলা হয়েছে, এই মৌলগুলোর পর্যায় সারণীর কোথায় অবস্থিত সেটা একটু দেখে আসি। তাহলে প্রথম কাজটা কি, ইলেকট্রন বিন্যাস করা। তাহলে মৌলগুলোর চলো ইলেকট্রন বিন্যাস করি এবং সাথে সাথে তার পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর দেখে আসি। আমাদের যে মৌলগুলোর কথা বলা হয়েছে সেখানে প্রথম মৌলটা ছিল পটাশিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এখন ইলেকট্রন বিন্যাস করলে দেখো শেষ যে শক্তিস্তর সেটা হচ্ছে 4, তাহলে শেষ শক্তিস্তর হচ্ছে তার পর্যায় নম্বর, তাহলে পটাশিয়ামের পর্যায় হচ্ছে 4। এরপর দেখো শেষ শক্তি স্তরে আছে এস অরবিটাল এবং এই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে এই পটাশিয়াম এর গ্রুপ নাম্বার হবে 1, তাহলে পটাশিয়ামটি 4 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে একটি মৌল। এর পরবর্তী মৌলটা হচ্ছে রুবিডিয়াম, যার প্রতীক হচ্ছে Rb, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 37। তো আমরা ইলেকট্রন বিন্যাস করলে লাস্টের যে শক্তি স্তর সেটা হচ্ছে 5, তাহলে এই 5 হচ্ছে এই রুবিডিয়ামের পর্যায় নম্বর। এবং লাস্ট যে শক্তি স্তর, এই শক্তি স্তর এস অরবিটালে থাকায় এস অরবিটালের উপরে অবস্থিত যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 1, তাই এই রুবিডিয়াম এর গ্রুপ নম্বর হবে 1, তাহলে রুবিডিয়াম হচ্ছে 5 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপের একটি মৌল। এর পরবর্তী মৌলটা হচ্ছে গোল্ড, অর্থাৎ এখানে এই গোল্ডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 79, অর্থাৎ 79। তো আমরা ইলেকট্রন বিন্যাস করলে এটা পাই এবং এটা থেকে দেখো সর্বশেষ যে শক্তি স্তর সেটা কিন্তু 6, সর্বশেষ শক্তি স্তর কত, 6, তাহলে এর পর্যায় সংখ্যা হবে 6 এবং সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 এবং তার আগের শক্তি স্তরে উপস্থিত যে ডি অরবিটাল, এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, অর্থাৎ এটা গ্রুপ বের করার 3 নম্বর নিয়মের আওতাভুক্ত, অর্থাৎ শেষ শক্তি স্তর এস এবং তার পূর্ব শক্তি স্তর যদি ডি থাকে তাহলে নিয়মটা হচ্ছে এস এবং ডি উভয়ের যে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 10 এবং এস এর 1, এটার যোগফল হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে গোল্ড এর পর্যায় সংখ্যা হচ্ছে 6 এবং গ্রুপ সংখ্যা হচ্ছে 11। এর পরবর্তী মৌলটা হচ্ছে জিঙ্ক। তো জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। এখন এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4 এবং তাহলে পর্যায় হচ্ছে 4 এবং সর্বশেষ শক্তি স্তরের আগের স্তর হচ্ছে ডি অরবিটাল, তাই এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফল হবে এই মৌলের
গ্রুপ সংখ্যা, অর্থাৎ 10 যোগ 2 সমান হচ্ছে 12। তাহলে জিঙ্কের পর্যায় সংখ্যা 4 এবং গ্রুপ সংখ্যা 12, অর্থাৎ জিঙ্ক 12 নম্বর গ্রুপের 4 নম্বর পর্যায়ের একটি মৌল। এর পরবর্তী মৌলটা ছিল বেরিয়াম। বেরিয়ামের প্রতীক হচ্ছে Ba, ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, অর্থাৎ 56। ইলেকট্রন বিন্যাস করলে আমরা সর্বশেষ যে শক্তি স্তর সেখানে পাই হচ্ছে 6 নম্বর হচ্ছে সবথেকে, 6 হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর। তাহলে এর পর্যায় হচ্ছে 6 এবং এস অরবিটালে এটা গ্রুপ নম্বর বের করার 1 নম্বর নিয়মের আওতাভুক্ত। তাই আমরা এখানে যেহেতু শেষ প্রধান শক্তি স্তর এস অরবিটালে গিয়ে শেষ হয়েছে, তাহলে এস এর যে অবশিষ্ট বা এস অরবিটালে উপস্থিত যে ইলেকট্রন সংখ্যা 2, সেটাই হচ্ছে এই মৌলের গ্রুপ সংখ্যা, অর্থাৎ বেরিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 2 এবং পর্যায় সংখ্যা হচ্ছে 6। এর পরবর্তী মৌলটা হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনির প্রতীক হচ্ছে Sb এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 51। তো আমরা যদি এটাকে ইলেকট্রন বিন্যাস করি তাহলে সর্বশেষ যে শক্তি স্তর সেটা হচ্ছে P। সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 5। এই 5-এ উপস্থিত যে অরবিটাল সেটা হচ্ছে S এবং P। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী শেষ যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে পর্যায় নাম্বার, অর্থাৎ এর পর্যায় হচ্ছে 5 এবং শেষ শক্তি স্তরে যদি S এবং P অরবিটাল থাকে তাহলে S এবং P-তে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে অতিরিক্ত 10 যোগ করলে আমরা পেয়ে যাব ওই মৌলের গ্রুপ নাম্বার, অর্থাৎ অ্যান্টিমনি Sb এর গ্রুপ নাম্বার হচ্ছে 15। তাহলে আমরা বলতে পারি অ্যান্টিমনি 5 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপের একটি মৌল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একে একে আমাদের বইতে দেওয়া যে 6টি মৌল, এই মৌলের ইলেকট্রন বিন্যাস করে সেখান থেকে মৌলের অবস্থান কোথায়, অর্থাৎ এর পর্যায় নাম্বার কোথায় এবং গ্রুপ নাম্বার কোনটা, সেটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটিও খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের যদি কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে এখন সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা আবার আমাকে কমেন্ট করে জানাবে যে এইখানে আরও একটু বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের আরও বুঝতে সুবিধা হতো। তাহলে আমি সেই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। তো আশা করি তোমরা এই মৌলের অবস্থান, যে কোনো মৌলের অবস্থান তোমাদের যদি নির্ণয় করতে বলা হয়, তোমরা ইলেকট্রন বিন্যাস থেকে এটা নির্ণয় করে সহজে উত্তরটা করে দিতে পারবে। তাহলে আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।